This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। পুরো যারা কাছে কি করে খাও हमको नहीं पता কি করে লাগলো আমার ছোট ছেলে কাগজ পাবে আমি কোথায় দিয়ে যাব ছেলে যে কোথায় ভর্তি করব আমি এরকম অনেকবারই হয়েছে আমরা নিজেরাই বুঝিয়েছি খাল থেকে পানি তুললেও হতো 145 है सब 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 पता नहीं है हाँ आप लोग कहाँ थे तब हम लोग नमाज पढ़ने गए हुए थे ফায়ার ব্রিগেড আছে আসতে লেট করেছে যার পরে আমাদের সব সর্বশেষ হয়ে গেছে আমাদের আর কিছু বেঁচে নেই আর সারা জিন্দগি জীবন কেটে 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 যা টুকটাক হয়েছে আর আমাদের কিছু বেঁচে নেই ফায়ার ব্রিগেড অন্য জায়গা থেকে আসতে একটু সময় তো লাগে 10-15 মিনিট লাগে তাদের ওই অভিযোগটা যে একসঙ্গে মানে ম্যাজিকের মতন কাজ হলো না কেন ম্যাজিকের মতন তো সব সময় কাজ হয় না তদন্ত হোক আগুন নিভোক তারপরে কেন যে কুল ডাউন হবে তারপরে দেখা যাবে কি কারণে লেগেছে না মুখ্যমন্ত্রী মনিটরিং করছে আমার সঙ্গে যে ফিরাদ হাকিমেরও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা বলেছে শীতের ঠিক আগে বহু মানুষের মাথার ওপর থেকে ছাউনিটা চলে গেল ভাল লাগে বলুন এই তপস্যার বস্তিতে আজ আগুন কেন লাগলো কার দোষে লাগলো সরকারের ত্রুটি কোথায় কি হতে পারতো কত দ্রুত দমকল আসতে পারতো দেখুন এই সমস্ত খুঁত খুঁজতে শুরু করলে কোথায় গিয়ে যে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই তাতে এই মানুষগুলোর কোনো লাভ হবে সুরাহা হবে না কোনো মীমাংসাতেও পৌঁছানো যাবে না তপস্যার বস্তিবাসীদের কত দ্রুত নিরাময় হোক যে শুনলেন এক ভদ্রলোক বলছিলেন যে আমার সারা জীবনের পরিশ্রম সারা জীবনের সঞ্চয় সব পুরো ছাই হয়ে গেল দেখুন এটুকুনি আশা করতে পারি যে কোথাও গিয়ে তাদের অনেক অনেক যে ক্ষতি হয়েছে সেগুলো হয়তো পূরণ হবে হোক না কোনো কিছুই তো অপূরণীয় নয় কিন্তু এই আগুনটা বড্ড চোখের মধ্যে লেগে থাকছে আর শুধু চোখে লেগে থাকছে না জানেন তো ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে কেন জানেন এই আগুনটা তবু চোখে দেখা যায় কিন্তু ওই যে আগুন ছাই চাপা অবস্থায় রয়েছে তলায় তলায় ধিকি ধিকি জ্বলছে তার খেয়াল আমরা রাখছি তো আমাদের পশ্চিমবঙ্গ আগুনের বিছানার ওপর শুয়ে আছে এমনি এমনি বলছি না তপস্যার এই হতভাগ্য মানুষগুলোকে দেখে আজ আমাদের মনে সহানুভূতি হচ্ছে সহানুভূতির ঢেউ স্বনাগরিকের বিপর্যয় দেখে তো এটাই হওয়া উচিত কিন্তু কখনো যদি আমাদের দেখে রাজ্যের অন্য কোথাকার বা অন্য রাজ্যের কোনো মানুষের এই একই রকম সহানুভূতি হয় তখন ভালো লাগবে আমাদের আশঙ্কাটা যে অমূলক নয় সেটা তো আজ পরিষ্কার করে দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এসটিএফ এর আইজি গৌরব শর্মা কেন জানেন নাশকতা চালাতে আমাদের রাজ্যে আল কায়দার বাঙালি জঙ্গিরা ঢুকে পড়েছে বলে তারা বলেছেন তারা আমাদের মধ্যেই মিশে রয়েছে আমাদের রাজ্য থেকে অন্যত্র ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে তারা কয়েকজন ধরা পড়েছে কিন্তু চাইরা তারা তো অধরা এড়িয়ে যাওয়া অস্বীকার করা কোনোটারই তো উপায় নেই তাই কয়েকটা কথা আজ বলতেই হচ্ছে যে কথাগুলো না বললেই নয় ভারতের বুকে কলকাতা আগরতলা 7 সিস্টার সব দখল করে ভারতকে খণ্ড খণ্ড করে
বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে। আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে হবে না। আপনারা কয়দিন পর দেখবেন কলকাতা, চেন্নাই তারাই আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে। ভারত আপনারা তখনই যাবেন যখন ভারতীয় সরকার, ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে হাত জোর করে নিতে যাবেন। বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক ভাবে মোদির বিরুদ্ধে আমরা মামলা করব। ঢাকা শহরে প্রধান ধর্মস্থান বায়াতুল মোকাররম, সেখানে শুক্রবারের প্রার্থনার পর ভারতের বিরুদ্ধে এই বিষ ছড়ানো হচ্ছে। বক্তা, তার নাম মোহাম্মদ মিনহাজ প্রধান। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে একটা নতুন দল তৈরি করেছে, নাম তিসরে ইনসাফ। এবার সেই দলের পায়ের তলার মাটি পোক্ত করতেই ক্রমাগত ভারত বিরোধী প্রলাপগুলো বকে চলেছে। কলকাতার, চেন্নাই সব জায়গায় নাকি বিদ্রোহ হবে, ভারতের বিরুদ্ধে বিদ্রোহ, ভারতের মানচিত্রটাই বদলে যাবে এবং মোদির বিরুদ্ধে সে নাকি মামলা করবে। দেখুন, এই মিনহাজ প্রধানের মতো ছুটকো ছাটকাদের ভারতীয় গোয়েন্দারা খুব বেশি গুরুত্ব দেন না, কিন্তু মিনহাজ যেটা বলছে সেটা তো মোহাম্মদ ইউনূসও বলছেন। ইউনূসের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম, সে তো 16ই ডিসেম্বর ওই সোশ্যাল মিডিয়ায় মানচিত্র সহ সেই ইচ্ছের কথাটা প্রকাশ করেছে। অন্য কেউ করলে একটা কথা হয়, কিন্তু মাহফুজ আলম সে তো ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে এবং সব থেকে বড় কথা, তাকে কোনো দফতর বা বিভাগ দেওয়া হয়নি, সে প্রধান উপদেষ্টার দফতরে রয়েছে। তার মানে তারা অপার ক্ষমতা, যে কোনো দফতরের ওপর সে ছড়ি ঘোরাতে পারে। আর তাকে তো এই যাবতীয় জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার যাবতীয় কৃতিত্ব, তার মাস্টার মাইন্ড, সে এইটা তো ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূস খোদ আমেরিকায় বসে বলে এসছেন। মাহফুজ এই দায়িত্বটাই নিয়ে বসে রয়েছেন নাকি সব জায়গায় ওই বিভিন্ন রকম ষড়যন্ত্র করবেন? দেখুন, তার এই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় তার মনের ইচ্ছেটা ছড়িয়ে দেওয়ায় বিষয়টার সন্দেহের জায়গায় নেই। পশ্চিমবঙ্গ পুলিশ রীতিমতো প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে উত্তর পূর্বাঞ্চল থেকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশি জঙ্গিরা আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। তার মানে আমরা সত্যি সত্যি আগুনের বিছানার ওপর শুয়ে রয়েছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এই আশঙ্কাটাই তো আমরা গত কয়েকদিন ধরে প্রকাশ করে আসছিলাম। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে আমরা স্লিপার সেলের কথা বলেছি, কীভাবে জঙ্গিরা তাদের নেটওয়ার্কটা সাজাচ্ছে। হয়তো কোনো একটা ইঙ্গিতেই সবাই মিলে একসঙ্গে, আপনাদের দেখিয়েছিলাম ফ্ল্যাশ মব যেরকম হঠাৎ করে জনগণের মধ্যে থেকে বেরিয়ে এসে সংঘবদ্ধভাবে একটা নিজেদের উদ্দেশ্য সাধন করে চলে যায়, কখনো নাচে কখনো গায়। এই সেরকমই এরাও যে সেরকম সংঘবদ্ধভাবে কোথাও নাশকতা চালাবে না তার কোনো গ্যারান্টি রয়েছে? শুনলেন তো বক্তব্য পুলিশ কর্তা। দেখছিলাম আর ভাবছিলাম, দেখুন দর্জিরা না কাঁচি চালায়। একজনের কথা বলবো, তিনি কাঁচির মতো করে পেন্সিল চালিয়েছিলেন। তার নাম স্যার সিরিল র্যাডক্লিফ। পাতি পেন্সিল চালিয়েছিলেন তিনি, আর তাতেই অবিভক্ত ভারতের খণ্ডবিখণ্ড হয়ে গেছিল। অবিভক্ত ভারতের মানচিত্রের উপর পেন্সিল চালিয়ে দেশভাগ করেছিলেন র্যাডক্লিফ, আর তাতে পাঞ্জাবের গুরুদাসপুর কালক্রমে ওই এঁকে বেঁকে গেছে, তো ভারতের থেকে গেছিল। আর ভাগ্যিস থেকে গেছিল, কারণ কাশ্মীরের সঙ্গে ভারতের যোগসূত্র তো ওটাই ছিল। 48-এ ওই পাক হানাদাররা যখন কাশ্মীরে এসেছিল, তখন এই গুরুদাসপুর দিয়েই তো ভারতীয় সেনা গিয়ে শ্রীনগর উদ্ধার করে।
দীর্ঘদিন ধরে গুরুদাসপুরকে ভারতের গর্দান বলতো পাকিস্তান। এই গুরুদাসপুর যার জন্য দখল করার জন্য দফায় দফায় তারা মিলিটারি প্ল্যানিং করেছে, লাভ হয়নি। আর তারপরে তো ভারত ওই হিমাচল প্রদেশ দিয়ে কাশ্মীরে যাওয়ার রাস্তা, মানে বিকল্প রাস্তা, সেটা তৈরি করে নিয়েছিল। কিন্তু তারপরেও গুরুদাসপুর এখনও গুরুত্বপূর্ণ। আর আমাদের শিলিগুড়ি করিডোর তো তেমনই সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা, কারণ উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগসূত্র হচ্ছে এই সংকীর্ণ ভূভাগ। এর পশ্চিম দিকে বিহার, পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর দিকে নেপাল আর ভুটান, আর সিকিমের ওপারেই চীন। তার মানে 4টে আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি এই শিলিগুড়ি করিডোর, যাকে মুরগির গলার মতো দেখতে বলে চিকেন স্নেক বলে। যেদিন বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায় নিলেন, সেদিন থেকেই লাগাতার চিকেন স্নেক দখল করার প্রচার চলছে। আর শুধু চিকেন স্নেক না, তার সঙ্গে সঙ্গে ওই 7 সিস্টারকে তারা নিয়ে নেবেন। আপাত দৃষ্টিতে মনে হবে এগুলো প্রলাপ, আপাত দৃষ্টিতে মনে হবে এটা কারোর ওই চিত হয়ে শোয়ার মতো চেষ্টা আর কি। কিন্তু আসলে এটাকে নিয়ে হাসি মশকরা করার জাস্ট কিচ্ছু নেই, কারণ আছে। এই এলাকা এমনিতে দেখুন ভারতকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা চীন ছাড়া আর কারোর নেই। পাকিস্তান কাশ্মীরেই কিছু করতে পারেনি, পশ্চিমবঙ্গে কী করবে? আর বাংলাদেশ তো ধারে কাছে নেই। কিন্তু শিলিগুড়ি করিডোরে যদি একটা সাম্প্রতিক যে মানে জনবিন্যাস দেখা গেছে, তার ভিত্তিতে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা যায়, দূর থেকে কলকাঠি নাড়া যায়, মানে আমাদের অভ্যন্তরেই যদি একটা নাড়াচাড়া করে দেওয়া যায়, কিংবা যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায়, বুঝতে পারছেন তো? যাই হবে সেটা আমাদের দেশের ভেতর থেকেই হবে। তাহলে কি হবে ভাবতে পারছেন? উত্তর পূর্বাঞ্চলে ভারতের সামরিক আর অসামরিক সরঞ্জাম চলাচলে বিরাট সমস্যা হবে। উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা তার ফলে বিঘ্নিত হবে। দেখুন, দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল শারজিল ইমাম। তখন শারজিলের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে সে বলেছিল 5 লক্ষ মানুষ শিলিগুড়ি করিডোরে কোনো একটা জায়গায় জমায়েত করতে পারলেই উত্তর পূর্বাঞ্চল পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, অসম থেকে বাংলা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তাতে কী হবে? যুদ্ধই করতে হবে না, শান্তিপূর্ণ আন্দোলন করে একটা মুক্তাঞ্চল তৈরি করে ফেলা যাবে, এবং সেটা করারই পরিকল্পনা করেছিল সে। বিষয়টা কতটা বাস্তবসম্মত এবং কতটা বিপজ্জনক আমাদের জন্য বুঝতে পারছেন? দেখুন, যারা এইভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করে তারা আসলে সম্প্রদায়কে অস্বস্তিতে ফেলে। আর এখানে তারা নিজেদের সম্প্রদায় থেকে আলাদা করে ফেলে। তারা না স্বদেশী না সাম্প্রদায়িক, তারা আসলে সন্ত্রাসবাদী। দেখুন, শারজিল ইমাম IIT বোম্বের স্নাতক, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে সেখানেই PhD করছিলেন, তখনই গ্রেফতার হয়েছিলেন। দারুণ সুন্দর দেখতে, দেখলেন তো? সাম্যবাদের বিভিন্ন উদ্ধৃতি কথায় কথায় তার মুখে চলে আসতো। বেশ একটা প্রতিবাদীর ইমেজ ছিল আর কি। এই বিষয়গুলো মানুষজন খুব ভালো নেয়, বিশেষ করে ইয়াং জেনারেশন। তার ফলে ওই প্রতিষ্ঠার বিরোধী ছাত্র সমাজের মধ্যে দারুণ জনপ্রিয়। এই ভাইরাল ভিডিও সামনে আসার পর অনেকেই কিন্তু বুঝতে পেরেছিলেন তারপর যে কি ভয়ঙ্কর একটা ভুল করে ফেলতে পারছিলেন তারা। শারজিল আসলে আমাদের দেশের ভালো চান না, তিনি আমাদের দেশের কেউ নন, তিনি আসলে সন্ত্রাসবাদী। ওদিকে ঢাকার ওদিকের জঙ্গি গোষ্ঠীগুলো কি বুঝেছিল? তারাও বুঝে গেছিল চিকেন স্নেকের একটা বিশেষ জায়গার জনবিন্যাস এমনই যে সেখানে খুব সহজে মুক্তাঞ্চল তৈরি করা যায়। এটাই তো ওই বাদল অধিবেশনে নিশিকান্ত দুবে সংসদে তুলেছিলেন। কি বলেছিলেন একবার খেয়াল করে দেখুন। মালদা মুর্শিদাবাদ নিয়ে যদি লোক ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো দেখবেন আস্তে আস্তে যেভাবে ঢুকছে লোকজন, তারা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে ফেলবে। সেটা করা হচ্ছে। এবার কখন বলেছিলেন এই কথাগুলো? তখনও কিন্তু শেখ হাসিনার পতন হয়নি। যখন এই কথা বলা হচ্ছে তখন তিনি বহাল তবিয়তে ওখানে বসে শাসন করছেন। তার মানে কি?
একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার সময় থেকেই চলছিল, অথবা তারও অনেক আগের থেকে। দেখুন, পশ্চিমবঙ্গকে ব্যবহার করে যারা ভারতের ক্ষতি করতে চায় তাদের টার্গেট কিন্তু ওই চিকেন স্নেক। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা জঙ্গি গোষ্ঠীগুলোর উপর খড়গহস্ত ছিলেন, আর পাকিস্তানও মদত দেওয়ার মতো জায়গায় ছিল না। নিজেদের আর্থিক অবস্থা খুব খারাপ, জঙ্গিদের টাকা জোগাবে কোত্থেকে? তাই কোনো জঙ্গি গোষ্ঠী চিকেন স্নেকে সমস্যার সৃষ্টি করতে পারেনি। এবার শেখ হাসিনার বিদায়ের পর ইউনূস সরকার তো সমস্ত জঙ্গিকে মুক্ত দিয়ে দিয়েছে, যাবতীয় সবাই মুক্ত। আল কায়েদার এই উপমহাদেশের শাখা আনসারুল বাংলা, এই জঙ্গি গোষ্ঠীর নেতা জসিমউদ্দিন রহমানি দিব্যি মুক্তি পেয়ে গেছে। আর কত রকম অপরাধ যে সে করেছিল ভাবতে পারবেন না। এবং তার মধ্যে রয়েছে ওই 7 ব্লগার হত্যার অপরাধ। এর মধ্যে এর জন্য তো তাকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছিল, সেও মুক্তি পেয়ে গেল। এবার জসিমউদ্দিন মুক্তি পাওয়ার পরেই আনসারুল বাংলা এই পশ্চিমবাংলার দিকে নজর দিয়েছে। আসাম আর বাংলার এসটিএফের যৌথ অপারেশনে আসাম, মুর্শিদাবাদ আর কেরালার থেকে 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ধরা পড়েছে মিনারুল শেখ আর আব্বাস আলী। কেরাল থেকে ধরা পড়েছে বাংলাদেশের মোহাম্মদ শাদ, সেও তো প্রথমে এই বাংলাতেই এসেছিল, তারপর বাংলা থেকে অসমের কোকরাঝরে যায়, তারপর অসমে নূর ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছিল। নূর ইসলাম সে তো আগেও দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়। বা দেখুন, নূর আর মুজিবুর বাংলায় স্লিপার সেল সদস্যদের সঙ্গে দেখা করে। ধৃতদের সঙ্গে যোগাযোগ ছিল আনসার প্রধানের ডানহাত ফরহাদের। পাকিস্তান আর বাংলাদেশের সাথে লাগাতার যোগাযোগ ছিল ধৃতদের। এই এতগুলো নাম, এতগুলো জিনিস বললাম, এই ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, আপনাদের দিচ্ছিলাম, কিন্তু সেটা আমাদের সেই যা প্রতিবেদন, যা আমরা আশঙ্কা করছিলাম, তাতে শিলমোহর দিয়েছে আজকে পুলিশ। মিনারুল শেখ ইনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে নিয়ে। এবং দ্বিতীয়জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল। তিনি 2 বছর জেলও খেটেছেন। দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে, তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 GB, এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। এবং এই জসিমউদ্দিন রহমানিকে হাসিনাবাদের সরকার 2016 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কারণ 7 জন উদারমনা ব্লগারকে নির্মমভাবে হত্যা করার দায়ে সরাসরি যুক্ত ছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ইউনূসের এই অবৈধ অসাংবিধানিক সরকার আসার সঙ্গে সঙ্গেই মুক্তি দেয়। দেখুন, আব্বাসের পেন ড্রাইভে একটা জেহাদি ভিডিও পাওয়া গেছে। মুক্তি পাওয়ার পরেই তো নোয়াখালীতে সভা করেছিল জসিমউদ্দিন রহমানি, সেখানে ভারত বিরোধী উস্কানি দেয়। এটা সে প্রকাশ্যে করছে, আর তলায় তলায় পশ্চিমবঙ্গ আর অসমে স্লিপার সেলগুলোকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য কি? নানা রকম অছিলায় পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করা, একটা অস্থিরতা সৃষ্টি করা, যাতে ওই চিকেন স্নেকে অচলা অবস্থা তৈরি করা যায়। অসমেও সেটা করা। এবার দুর্গাপুজোয় কিছু অশান্তি হয়েছে, আশা করি পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সেগুলোর দিকে এবার বিশেষ নজর দেবে, কারণ বিষয়গুলো আর ওই তুচ্ছ হঠাৎ করে উত্তেজনার বশে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এর পেছনে বিদেশ থেকে কলকাঠি নাড়া হচ্ছে, কারণ অকারণে বা তুচ্ছ কারণে বড় ধরনের অশান্তি হলে তার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বলে ধরে নিতে হয়। দেখুন, মিনারুল আর আব্বাস যে মগজ ধোলাই করতো সে তো পুলিশই জানিয়েছে। আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর, সব রাজনৈতিক দলের ছোট আর মাঝারি মাপের নেতারা এই দুজনের টার্গেট হতো, যাতে রাজ্যের গণতান্ত্রিক যে রাজনৈতিক পরিকাঠামো, একটা প্রত্যেকটা দলের যে একটা সাংগঠনিক পরিকাঠামো, সেটাই নড়বড়ে হয়ে যায়। এটা দরকার কেন জানেন? কারণ যখন এরকম সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় বা কোনো রকম দেশের ভেতরে অস্থিরতা তৈরি হয়, সেটা সবার আগে সামলে দিতে পারে রাজনৈতিক দলের একটা মজবুত সাংগঠনিক পরিকাঠামো। সেই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজে
এই উল্টোপাল্টা পরিস্থিতিগুলোকে সামাল দেওয়া যায় না। 2006 থেকে 11 এই 5 বছরে জঙ্গলমহলে খেয়াল করে দেখুন একই কায়দায় বামফ্রন্টের নিচু তলার নেতাদের খুন করত মাওবাদীরা। লক্ষ্য তো একই ছিল। এবার দুই রাজ্যের পুলিশ জাতীয় স্বার্থে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, তাই এটা বড় সড় চক্রান্ত ফাঁস হয়ে গেছে। কিন্তু আনসারুল বাংলার সব জঙ্গিকে গ্রেফতার করা হয়ে গেছে। এই আত্মতুষ্টিতে গোয়েন্দারা কিন্তু এতটুকু ভুগছেন না, কারণ তাদের কাছে খবর রয়েছে আমাদের রাজ্যে এই মুহূর্তে বেশ কয়েকজন জঙ্গি আরও লুকিয়ে রয়েছে। এবার এই আশঙ্কাটা সত্যি না হলেই বোধহয় আমরা খুশি হতাম, কিন্তু ঘটনাচক্রে এইগুলোকে আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। ভোটে জিতেছি, অতএব সব কিছু ঠিক হয়, অল ইজ ওয়েল, কারণ আমি ভোটে জিতেছি। ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয়। বহুবাজার বিস্ফোরণ, জঙ্গি হানা মশলা ছিল না আরডিএক্স। আসামের জঙ্গিদের কাছে পৌঁছানোর সময় ট্রাক ধরা পড়েনি। মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা জঙ্গি হানা হয়নি। তো জঙ্গি হানা পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি হানা হয়েছে। এখন তো ধরে নিচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, আর অনেক কম আর করছে। তো বাংলাদেশ বর্ডার পাহারা দিতে পারে না জঙ্গি ঢোকে। রাজ্যগুলোকে টাইট কিভাবে করবে না করে নিজের দায়িত্বটা পালন করো। বিএসএফে তোমার আন্ডারে তুমি বিএসএফকে সক্রিয় করো, যাতে ক্রস বর্ডার টেরোরিজম সেটা যাতে না হয়। অন্য নিজের দেশকে প্রোটেকশন রাখা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মেন কাজ, সেটার থেকে ফেল করছে। দেখুন এই ঝগড়াটা শুনে আমরা অভ্যস্ত, কিন্তু এবার এই কুণাল ঘোষ ফিরহাদ হাকিম দুজনের গলাতেই তেমন জোর দেখতে পেলেন না। তার কারণ পুলিশ তো অলরেডি প্রেস কনফারেন্স করে বসে আছে, আর তারা জানেন, যদিও বললেন যে এবার তো তাও ছোটোখাটো মানে হবে এরকম একটা ব্যাপার। এটা হবে মানে অতীতে জঙ্গি হানা হয়েছে বলে এখনও হলে কোনো ক্ষতি নেই, এটা বলাটা যে কত বড় নিজেদের জন্য গাড্ডা খোরা সেটা তৃণমূল নেতারা বুঝতেই পারছেন। আর এবার তো অভিযোগটা বিজেপি করছে না, কংগ্রেসের অধীর চৌধুরী করছেন। জবাব অবশ্য একই, ওই তৃণমূলের জবাব, অনুপ্রবেশের জন্য বিএসএফ দায়ী। আর অনুপ্রবেশকারীরা যে ঢুকে পড়ে ভারতের যাবতীয় পরিচয়পত্র নথি সব জোগাড় করে ফেলছে, সেটা কাদের দায়? এই প্রশ্নের উত্তর এখনও শাসক দলের নেতাদের কাছ থেকে পাওয়া যায়নি, দেবেনও না, দেওয়াটা মুশকিল। বিষয়টা গুরুত্বপূর্ণ বলেই তো রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ অফিসাররা এই নিয়ে প্রেস কনফারেন্স করলেন। বিএসএফ যার অধীনে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল রাতেই রাজ্যে এসছেন, বিএসএফের একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন, কিন্তু বাংলাদেশ আর অনুপ্রবেশ নিয়ে কোনো কথা বলেননি। এটাই স্বাভাবিক। বাংলাদেশ নিয়ে বলবেন বিদেশমন্ত্রী, সেটা সংসদে বলেছেন। অমিত শাহের দায়িত্ব দেশকে ভেতর থেকে সুরক্ষিত রাখা, সেই রিপোর্ট তিনি নিয়মিত নিচ্ছেন বলেই তো শোনা যায়। গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লিতে এসেছিলেন। ওই কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সাথে বৈঠক করে তিনি ফিরে গেছেন। কাশ্মীরের রিপোর্ট নেওয়ার পর দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসছেন। মানে বুঝতে পারছেন, কাশ্মীরের পরেই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কেন্দ্র কতটা চিন্তিত, এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে। গোয়েন্দারা সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে বিশেষভাবে চিন্তিত, বিশেষ করে মুর্শিদাবাদ নিয়ে, কারণ গত কয়েক বছরে মুর্শিদাবাদে জঙ্গি তৎপরতা অনেক বেড়ে গেছে। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। মুর্শিদাবাদ মৌলবাদী ও জঙ্গি নাশকতা চক্রান্তের সফট টার্গেট। ভারত বাংলাদেশের 4000 কিলোমিটারের মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্তই 2217 কিলোমিটার, অর্থাৎ অর্ধেকের বেশিটাই বাংলার সীমান্ত। এর মধ্যে আবার প্রায় 1000 কিলোমিটার কাঁটাতারবিহীন। কাঁটাতারহীন কিন্তু অতন্দ্র পাহারায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী। তারপরেও ঠুকছে জঙ্গিরা, ছলে বলে কৌশলে ওপার থেকে এপারে এসে ঘাঁটি গাড়ছে স্লিপার সেলের সদস্যরা। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জঙ্গির কাছ থেকে মিলেছে বিস্ফোরক তথ্য।
এপারে রাজনৈতিক নেতাদের টার্গেট করা হচ্ছে বলে খবর। বাংলা, অসম ও দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক ছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদের ফারাক্কা ও জলঙ্গিতে একাধিক বৈঠক করেছিল স্লিপার সেলের এই দুই জঙ্গি। সূত্রের খবর, সীমান্ত লাগোয়া জলঙ্গির চরবদ্রা এলাকায় ওপারে সিম ব্যবহার করছে জঙ্গিরা। সীমান্তের কিছু জায়গায় নেটওয়ার্ক মিলছে বলে স্থানীয়দের দাবি। সিম ব্যবহার কেউ করে কেউ করে না। গ্রামীণ ফোন এখানে পাওয়া যায়। গ্রামীণ ফোন আমরা ব্যবহার করি, তখন কেউ করে কোন সময় তো কেউ সবাই তো বলে না। সিমটা ব্যবহার করা যায়, বাংলাদেশি সিম, বাংলাদেশের সিম থাকে, ইন্ডিয়ান সিম থাকে, সবাই ব্যবহার। এর আগে তো দেখতাম কথা বলতো বাংলাদেশি সিম তো অ্যাভেলেবল থাকে। সূত্রের খবর, সীমান্ত লাগোয়া গ্রাম চরবদ্রা উদয়নারায়ণপুরে বাংলাদেশি সিম কার্ড মিলেছে। ওপারের রবি, গ্রামীণ ফোন, টেলিটক, বাংলা লিঙ্ক এসবের কানেকশন নাকি মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় সহজেই পাওয়া যায়। बॉर्डर सिक्योरिटी का सिस्टम हो वो बिल्कुल तैनात है और इस तरह की कोई एक दो घटनाएं जो हैं वो घटनाएं को पकड़ने के लिए हम लोग पूरी तरह से सुसज्जित हैं। এদিনই মুর্শিদাবাদের ফারাক্কা জাফরগঞ্জে নদীর ধারে অনেক আধার কার্ড উদ্ধার হয়েছে। পুলিশের ভয়ে কেউ ফেলে পালিয়েছে বলে অনুমান। ফোনে সিম হোক বা আধার কার্ড জঙ্গি নাশকতার অন্যতম হাতিয়ার হিসেবেই বারবার ব্যবহৃত হয়েছে। অতীতের অভিজ্ঞতায় সতর্ক রাজ্য, কেন্দ্র, সরকার দুপক্ষই। 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের ডোমকল, বেলডাঙ্গা, লালগোলা, বহরমপুর, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2018 সালে শামশেরগঞ্জ থেকে এসটিএফের হাতে ধরা পড়েছিল এক জঙ্গি। আর 2019-এ মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর, জলঙ্গি থেকে 6 জঙ্গিকে ধরা হয়েছিল। 2020-র 1 নভেম্বর রানীনগরের নজরানা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছিল এনআইএ। এখন একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর যেখান থেকেই যাবতীয় ইন্ধন আসছে সেই বাংলাদেশ এই মুহূর্তে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং কিভাবে মৌলবাদীরা গোটা এলাকাটাকে দখল করে রেখেছেন সে নিয়ে না আমি বলবো না, বলবেন তাসলিমা নাসরিন। না বললেই নয়, যেটা সেটাই বলবেন। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এই মুহূর্তে বাংলাদেশ যখন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে, যখন আমরা যারা চিরকাল বাংলাদেশকে আমাদের অত্যন্ত কাছের আবেগের একটা জায়গা বলে জানতাম, কিন্তু সেখান থেকে ক্রমাগত বিভিন্ন রকম খবর আসছে যেগুলো আমাদের অস্থির করছে, ভাল লাগছে না। এরকমই ভালো না লাগার হয়তো একদম সম মনোভাবাপন্ন আরেকজন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি নিশ্চিত তারও ভাল লাগছে না দুটো দেশের এই রকম পারস্পরিক অবস্থানটাকে দেখতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাসলিমা নাসরিন। আপনাকে অনেক স্বাগত TV9 বাংলার পর্দায়। অনেক ধন্যবাদ। আমার শুধু জানতে একটা জিনিস একদম ইচ্ছে করছে, জানেন তো, এই বাংলাদেশ কি আমার বাংলাদেশ এরমভাবে আজকে আপনি বলতে পারবেন? দেখুন, এই বাংলাদেশ আমাকে 30 বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি আমি কোনোদিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে, কিন্তু দেশকে যেহেতু ভালোবাসি, দেশের জন্য আপনি বললেন আপনার আবেগ আছে, আমারও আছে। এই দেশে কোনোদিন ফিরতে পারবো না জেনেও দেশের যদি কোনো খারাপ কিছু দেখি, দেশে জঙ্গি জিহাদি বাড়ছে, দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই, তখন আমারও খারাপ লাগে। আমি ফিরতে পারবো না জেনেও আমি চাই ও দেশ ভালো থাকুক, ওই দেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক, ওই দেশে কোনো দুর্ঘটনা না ঘটুক। এখন যা ঘটছে তা যেন খুব শীঘ্রই
এর সমাধান হয়ে যায়, এত সব সমস্যা এগুলোর সমাধান যেন হয় সেটাই আমি চাই। দেশকে ভালোবাসি বলেই চাই, কিন্তু এত যে সরকার ছিল দেশে এবং বিশেষ করে এখন, এরা কেউই দেশকে ভালোবাসে বলে মনে হয় না। দেশকে ভালোবাসলে দেশের এত ক্ষতি করতে পারতো না। এমনিতে দেখুন, মানে যখন জুলাই আগস্টে যখন একটা পরিবর্তন এলো, সাধারণ মানুষ রাস্তায় নামলেন, কোথাও গিয়ে কি আপনার মনের কোণে এইটুকুনি আশা তখন জন্ম নিয়েছিল যে হয়তো একটা বদল হবে, যাতে আপনি দেশে ফেরার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম কি আশা করেছিলেন? আমি আসলে নিজের কথা অত ভাবি না, আমি মানুষের কথাই ভাবি। আমার খুব আশা জেগেছিল মনে যখন দেখছিলাম যে ছাত্র জনতার আন্দোলন, তারা হাসিনা সরকারকে চাইছে না। আর আমিও ভেবেছিলাম, কারণ হাসিনা আসলেই এত কিছু করেছেন, এত খারাপ কিছু করেছেন দেশের জন্য, ভালো কিছু করেছেন কিন্তু খারাপ কিছু যথেষ্ট করেছেন। তার জন্য আমিও খুব ক্ষুব্ধ ছিলাম। বিশেষ করে এই যে নির্বাচন না দেওয়া, এক নাগারে থেকে যাওয়া ক্ষমতায়, তারপর বিরোধী দলকে একেবারেই ধ্বংস করে দেওয়া, তারপর তার লোক এত দুর্নীতি করছিল, তারপর তিনি এত মসজিদ মাদ্রাসা করছিলেন, এত জিহাদিদের জন্ম হচ্ছিল, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দিচ্ছিলেন। সমস্ত কিছু শুধু আমাকে নয়, অনেককেই হতাশ করেছিল। তাই আমরা সবাই চেয়েছিলাম যে তিনি চলে যান, নতুন করে নির্বাচন হোক, তারপর যে আসে ক্ষমতায় আসবে, এরকম আমি ভেবেছিলাম। কিন্তু আমি জানতাম না এরকম জামাতি জিহাদি জঙ্গিরা এই আন্দোলনের পেছনে ছিল এবং তারাই এখন ক্ষমতায়। দেখে খুব দুঃখ লাগে চারদিকে যা হচ্ছে। এমনকি আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে, বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে, এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে। দেখুন, আমাদের ভীষণ ভাবতে অবাক লাগে যে একটা দেশ যখন তার জন্ম হয়েছিল সেই সময় দুটো দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। ওখানে মুক্তিযোদ্ধারা লড়েছিলেন আর ভারতীয়রা লড়েছিলেন। এবং সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু এটা জেনেই বড় হয়েছি যে ভারত এই একটা লড়ে একটা দেশ স্বাধীনতা পেয়েছে, তার সেই সঙ্গী চিরকালের একটা বন্ধুত্ব এর সঙ্গে জড়িয়ে রয়েছে, রক্তের সম্পর্ক। হঠাৎ করে আমরা সত্যিই জানতাম না, এটা আমাদের কাছে খুব ধাক্কা, অপরিচিত ছবি বলতে পারেন। এত ভারত বিদ্বেষ যে দেশটার মধ্যে লুকিয়েছিল, এটা কোনোদিন কি আপনি অন্তত যতদিন ছিলেন বা আপনি বেরিয়ে এসেও যখন দেশটাকে দেখেছেন বুঝতে পেরেছিলেন? এখানে আসলে কি হঠাৎ করে তো এই জুলাই অগাস্টে তো জঙ্গিদের জন্ম হয়নি, জিহাদিদের জন্ম হয়নি। তারা ধীরে ধীরে বাড়ছিল এবং এই বাড়ায় সাহায্য করছিল বা বাড়তে দিচ্ছিল বা এদেরকে তৈরি করছিল বিভিন্ন সরকার। ধর্মকে ইউজ করা হয়েছে, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বিদায় করে দিয়েছে এক সরকার। তারপর রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে, মসজিদের দরকার নেই তারপরও মসজিদ করা হয়েছে, মাদ্রাসার দরকার নেই তারপরে লক্ষ লক্ষ মাদ্রাসা করা হয়েছে। তো মাদ্রাসা মসজিদে কি শিক্ষা দেওয়া হয়? বিশেষ করে মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো, এখানে জিহাদি হওয়ার শিক্ষা দেওয়া হয়। এবং এগুলো তৈরি করেছে বিভিন্ন সরকার, সেই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই, এবং হাসিনা সবচেয়ে বেশি করেছে। যদিও হাসিনাকে আপনারা জানেন যে সে দেশদ্রোহীদের ফাঁসি দিয়েছিল, সুতরাং সে রাজাকারের বিরুদ্ধে বা জিহাদিদের বিরুদ্ধে উনি করেছেন, কিছু জিহাদিদের তিনি জেলে ভরেছেন বা মেরেছেন, কিন্তু জিহাদি সৃষ্টিও করেছেন, পয়দাও করেছেন প্রচুর। সেই জন্য অনেকেই যারা মুক্ত চিন্তার লোক, যারা প্রগতিশীল, তারা অনেকেই হাসিনাকে
পছন্দ করেনি। কিন্তু এখন তো হাসিনার সময় যা ছিল, এখন তো তার চেয়ে 1000 গুণ খারাপ সময়। এখন হাসিনা যা করেছিলেন, ঠিক হাসিনাকে তাড়িয়ে একই কাজ করছে ইউনূসের যারা সঙ্গী সাথী তা। এখানেও এখনো দুর্নীতি হচ্ছে, এখনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। ইউনূস আসলে এসেছেন প্রতিশোধ নিতে। জঙ্গি জিহাদিরা তাকে ক্ষমতায় বসিয়েছে, এখন ওরা যা চাইছে, যেভাবে চাইছে তিনি ওদেরকে তাই করতে দিচ্ছেন। এর ফলে তার প্রতিশোধ নেওয়া হচ্ছে। তিনি হাসিনার ওপর প্রতিশোধ নিচ্ছেন, আর কিছু নয়। আর ইতিহাসের কি অদ্ভুত পরিহাস, মানে আজকে আপনাকে যে জন্য দেশের বাইরে থাকতে হয়েছে, একই কারণে শেখ হাসিনাকেও আজকে ভারতে থাকতে হচ্ছে। আমাকে তো খালেদা জিয়া যেমন বের করে দিয়েছিলেন, হাসিনাও বের করে দিয়েছিলেন। হাসিনাও আমার বই নিষিদ্ধ করেছেন, কোনো কারণ ছিল না। আমার মেয়েবেলা বইটা বেশ ভালো রিভিউ পেয়েছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে, কিন্তু ওই বইটাকে তিনি ব্যান করেছিলেন। খালেদা জিয়া অনেকগুলো বই ব্যান করেছেন, তবে আমার বিরুদ্ধে জিহাদিরা মিছিল করেছে, মিটিং করেছে এবং ফাঁসির দাবি জানিয়েছে এবং ফতোয়া দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ওরাই তো হাসিনার বিরুদ্ধে ছিল। শুধু ওরাই না, অন্যান্য জনসাধারণও ছিল যারা মিছিল করেছে, যারা হাসিনার পদত্যাগ চেয়েছে। তবে এই একই যে হাসিনা আমাকে রক্ষা করেননি এবং আমাকে নিজেই তিনি আমার বিরুদ্ধে যখন আমি আবার আমার মায়ের অসুখের সময় গিয়েছিলাম, তখন হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এতটা আমার বিরুদ্ধে মিছিল হয়নি। কিন্তু তিনি আমাকে ওই যে ধর্ম ব্যবহার করেন ক্ষমতায় থাকার জন্য, সে কারণে আমাকে তাড়িয়েছিলেন। কিন্তু এখন কিন্তু আমি এই যে জঙ্গিদের বা ইউনূসের বিরুদ্ধে লিখছি, প্রতিবাদ করছি, এগুলো কিন্তু হাসিনার পক্ষেই যাচ্ছে। কিন্তু আমি তো আর হাসিনার পক্ষে যাচ্ছে বলে আমি করছি না, আমি করছি দেশের জন্য। হাসিনার দলের লোকদেরকে যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটার প্রতিবাদ করেছি। তারপর আওয়ামী লীগের সদস্যদের যেভাবে খুন করা হচ্ছে বা জেলে ভরা হচ্ছে, তার প্রতিবাদ করছি। কারণ আমি চাই যে বাক স্বাধীনতা থাকুক, মত প্রকাশের অধিকার থাকুক, ভিন্ন মত থাকুক এবং কারো উপর অত্যাচার, অনাচার, কারো উপর নির্যাতন না হোক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ওপর যে হচ্ছে তার প্রতিবাদ করছি। সেগুলো তো সবই হাসিনার পক্ষে যাচ্ছে। কিন্তু আমার দুটো জিনিস একটু জানতে খুব আগ্রহ লাগে, যে দুটো বিষয় খুব প্যারালালি চলছে। এক, বঙ্গবন্ধুর কোনো রকম এই যে স্বাধীনতা বাংলাদেশের, তাতে কোনো রকম অবদান ছিল না এবং সেই ইতিহাসটাকে মুছে ফেলা। এবার যেহেতু সেটাকে মুছে ফেলা হচ্ছে, একই সঙ্গে সেই যুদ্ধটায় যে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভারত যে বাংলাদেশ দখল করার কোনো চেষ্টা করেনি এবং তারপর থেকে আজ পর্যন্ত করেনি, ভারতকে মানে শুধু মুছে ফেলা নয়, তার সঙ্গে সঙ্গে ভারতকে আগ্রাসী বলে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। মানে একদিকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা, অন্যদিকে ভারতকে শত্রু বলে চিহ্নিত করা। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? না, কারণ হচ্ছে এখন কিন্তু রাজাকাররা, যারা ৭১-এর পরাজিত শক্তি, তারা কিন্তু ক্ষমতায়। তারা তাদের পরের জেনারেশন এবং সেই পাকিস্তানে যারা বিশ্বাস করত, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, তারাই কিন্তু ক্ষমতায়। সুতরাং তাদের কাছে পাকিস্তান হচ্ছে বন্ধু, ভারত হচ্ছে শত্রু। এবং ইউনূস তা না মানলেও ব্যক্তিগতভাবে, যেহেতু তার পাশে যারা আছে, তাকে যারা বসিয়েছে ক্ষমতায়, তারা যেহেতু মনে করছে ভারত তাদের শত্রু, তাই ইউনূসও মনে করছেন। এখন সাধারণ মানুষ তা মনে করে না, কিন্তু প্রচুর মানুষের মগজ ধোলাই হয়েছে। এই মসজিদ মাদ্রাসায় ভারত বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। এই রাজাকাররা, এই জঙ্গি জিহাদি জামাতিরা চিরকালই ভারত বিদ্বেষী। কারণ তারা তো পাকিস্তান চেয়েছিল, তারা তো পাকিস্তানি আর্মির কোলাবোরেটর ছিল,
তারা তো রাজাকার ছিল, রাজাকার আল বদর আল শামস। তারা তো এই যে 30 লক্ষ মানুষকে পাকিস্তানি আর্মি খুন করেছে, ওরা তো একা একা খুন করেনি, সঙ্গে এই রাজাকার আল বদর আল শামস ছিল যারা পাকিস্তান চেয়েছিল। তারা এখন যদি ক্ষমতায় থাকে তাহলে তো নিশ্চয়ই ভারত তাদের শত্রু না। কিন্তু আমার খুব অবাক লাগছে জানেন তো, যে ধরুন মোহাম্মদ ইউনুস, তিনি একজন নোবেলজয়ী এবং তার থেকে বড় কথা এতদিন ধরে বিদেশে রয়েছেন, সেখানে ব্যবসা করছেন, সেখানে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন এতটা, তিনি প্রগতিশীল বলে ধরতে হবে, বহির্বিশ্বকে জানেন। আর একই সঙ্গে এত ছাত্র যুব, চিরকাল তো ছাত্র যুবরাই তো পরিবর্তন আনে যুগে যুগে বিভিন্ন দেশে, এবার তারা পরিবর্তনটা আনলো। একজন 84 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ, যিনি আধুনিক শিক্ষা দীক্ষা চিন্তাভাবনার সাথে পরিচিত, তিনি নেতৃত্ব দিলেন এই যুবাদের, এই তারুণ্যকে, এবং দুটো মিলিয়ে একটা এরকম মৌলবাদী শক্তি তৈরি হয়ে গেল। এটা কি আশ্চর্যজনক না? না, এই তো এখানে যারা যারা সাধারণ ছাত্র ছিল তারা তো, তাদের তো সরিয়ে দিয়ে যারা পেছনে এই আন্দোলনটাকে চালিয়েছিল, সেই হিজবুত তাহরির, তারপর ছাত্র শিবির, মানে জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারাই তো প্রায় 3000 পুলিশকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তারাই তো পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছে না। এখন কথা হচ্ছে যে যারা যেহেতু ইউনুসকে পছন্দ করেছেন, তাই ইউনুস তাদের কথা শুনছেন। আমার মনে হয় না যে ইউনুস এতটা মৌলবাদী, কিন্তু তিনি মৌলবাদী হয়েছেন এদের স্বার্থে, যেহেতু এরা তাকে ক্ষমতা দিয়েছে। হাসিনার উপর প্রতিশোধও তিনি নেওয়া হচ্ছে। নিজের এই ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা মামলা ছিল, সেটাও এখন বাতিল করে দেওয়া হয়েছে। তিনি বেশ ভালো আছেন এদের নিয়ে। তবে খুব অবাক লাগে যে একজন শিক্ষিত মানুষ কি করে মৌলবাদীদের হাতের পুতুল হয়ে যান। আপনার সাথে ব্যক্তিগত পরিচয় আছে মোহাম্মদ ইউনুসের? হ্যাঁ, কি বলছেন? আপনার সাথে ব্যক্তিগত কোনো পরিচয় আছে মোহাম্মদ ইউনুসের? আছে। তিনি একবার ফ্রান্সের একটা অনুষ্ঠানে উনিও গিয়েছিলেন, আমিও ওখানে স্পিকার ছিলাম। তো আমার সঙ্গে আমরা একসঙ্গে লাঞ্চ করেছিলাম, ওর সঙ্গে আরো অতিথি ছিলেন ওখানে উইমেন্স ফোরামে। তো ওখানে তিনি বারবারই আমাকে বলেছেন দেশে ফিরে আসুন, দেশে ফিরে আসুন। সেটা অনেক বছর আগে, 2003-04 এরকম সময় হবে হয়তো, ঠিক মনে নেই। তো উনি বারবারই বলছিলেন যে দেশে ফিরে আসুন, দেশের মেয়ে দেশে ফিরে আসুন, কেন বাইরে থাকবেন, দেশে এসে লিখুন। হ্যাঁ, তারপর আমি আমাকে তো দেশে ফিরতে দেওয়া হয় না, তো আপনি চেষ্টা করুন। উনি বলেছিলেন উনি চেষ্টা করবেন। তো এখন আমি লিখেছি এই সোশ্যাল মিডিয়ায়, আমি ইউনুস সাহেবকে লিখলাম যে কি ব্যাপার, আপনি তো চেয়েছিলেন আমি দেশে ফিরি, তো এখন আমাকে দেশে ফেরাতে পারবেন? কারণ উনি তো জানেন ফেরাতে পারবেন না, কারণ তার সঙ্গী সাথী সব জামাতে ইসলামী, যারা আমার ফাঁসি চায়, যারা আমাকে দেখলে খুব 5 মিনিটের মধ্যেই হয়তো খুন করবে, বা জিহাদিরা, জঙ্গিরা যারা আমাকে খুন করার জন্য ছুরিতে শান দিচ্ছে, তাদের নিয়েই তিনি বসেছেন। এটা তার জন্যই খারাপ। আসলে তিনি কি নিয়ে গর্ব করবেন? তিনি তার শেষ বয়সে এসে এইরকম করে একটা দেশ ধ্বংস করছে যারা জঙ্গি জিহাদি, তাদের সঙ্গী হয়ে রইলেন, তাদের পক্ষে কথা বলছেন তিনি, এবং দেশের এত বড় সর্বনাশ হচ্ছে তিনি কি জানেন না? তিনি খুব ভালো করেই জানেন। আরেক দলের এই ক্ষেত্রে না আমার খুব জানার খুব আগ্রহ। ধরুন কদিন আগে উনি যখন সর্বধর্ম একটা বৈঠক ডাকলেন, যে এরকম দেশে এরকম সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা নিয়ে আর কি ওনার কি চিন্তাভাবনা। প্রথমে তো বলেছিলেন উনি জানেনই না, খোঁজ খবর নিয়ে দেখবেন, তখন চারপাশে আগুন জ্বলছে। তো সেটাও নয়, ধরে নিলাম যে উনি এখন যেহেতু সরকার চালাচ্ছেন, ফলে একটা রাজনৈতিক বক্তব্য। তা তার সেই সভায় দেখলাম ফারহাদ মাজহারের মতো বুদ্ধিজীবী, তিনি বললেন যে এটা এমন কাণ্ড হচ্ছে বাংলাদেশে, গোটা বিশ্বে ছিছি পড়ে গেছে যে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে তাদের এখানে এই বৈঠকে ডাকা হয়নি, এই বৈঠকের কোনো মানে নেই। আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বোধহয় এইবার তারা আস্তে আস্তে মুখ খুলছেন, মুক্ত মনেরা হয়তো প্রতিবাদ জানাবেন। সেই ফারহাদ মাজহারকে যখন আমরা আপনার মতোই আমার সাথে যখন
ইন্টারভিউতে বসেছিলেন, সেখানে উনি পরিষ্কার করে বলে দিলেন যে যুদ্ধ চান, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তার জন্য তৈরি হতে হবে, এবং ভারতের এই যাবতীয়, আমরা বাঙালিরা নাকি খুব খারাপ আছি, ওই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব মিলেমিশে একটা বড়সড় রাষ্ট্র তৈরি হবে, সেইটাতে নাকি সবাই সম্মানের সাথে থাকবো। আমরা সত্যি খুব ধাক্কা খেয়েছি যে বুদ্ধিজীবীরা কি ওখানে সবাই ঘুমিয়ে পড়েছেন? উনি অনেক আগে থেকেই, একটা সময় কমিউনিস্ট ছিলেন, তারপর অনেক আগে থেকেই তিনি ইসলামী বুদ্ধিজীবী হয়েছেন, ইসলামের প্রচার করতেন এবং ভারতের বিরুদ্ধে সবসময়ই বলতেন। তবে ইদানিং তিনি আবার সুফি ইসলামের পক্ষে ছিলেন সবসময়। আবার সেই ইসকন ভিজিট করার পর তিনি আবার ইসকনের পক্ষে বলতে শুরু করেছেন, সেই কারণে উনি বলেছেন। তবে তাকে ঠিক বিশ্বাস করা যায় না, তিনি হয়তো আবার এই হিন্দুদের বিপক্ষেই বলবেন। আমিও খুব অবাক হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম তিনি যখন মাজার ভাঙছে ওখানে, মানে সুফিদের মাজার ভাঙছে বলে তিনি খুব প্রতিবাদ করেছিলেন। তারপর চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হলো তারও প্রতিবাদ তিনি করেছেন, কিন্তু তার আগেই কিন্তু একটু তিনি ইসলামের পক্ষে অনেক কিছুই বলেছেন। আসলে দীর্ঘকাল থেকে তিনি ইসলামের পক্ষে বলছেন। ইসলামের পক্ষে বলার কোনো অসুবিধে নেই, কিন্তু তিনি তো ইসলামী মৌলবাদকেও সাপোর্ট করেছেন। যাই হোক, তাকে ঠিক বিশ্বাস করা যায় না। এই যে তিনি যুদ্ধ চান, কোনো ভালো মানুষ যুদ্ধ চায়? কোনো শান্তিপ্রিয় মানুষ যুদ্ধ চায়? তা তো চায় না। আর কার বিরুদ্ধে যুদ্ধ? যে দেশ আমাদের সাহায্য করেছিল স্বাধীন হতে, যে দেশকে মিত্র শক্তি বলে আমরা মানে ছোটবেলা থেকেই জেনে এসেছি, সেই দেশের সঙ্গে যুদ্ধ? সেই দেশ কতভাবে সাহায্য করছে, কতভাবে পাশে আছে, হ্যাঁ, সেটা দেখছে না। আর যে দেশ 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে করেছিল, সে দেশ হঠাৎ করে বন্ধু হয়ে গেল। এটা হয়েছে কাদের বন্ধু হয়েছে? ওই রাজাকার, আলবদর, জামাতে ইসলামী, আল শামস, হিজবুত তাহরির, এইসব জঙ্গি গোষ্ঠীর। এখন জঙ্গি গোষ্ঠীরা যেভাবে এদেরকে বিভিন্ন সরকার এদেরকে অধিকার দিয়েছে মানুষের মগজ ধুলাই করার, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে, তারপর মাদ্রাসায়, এগুলোর কারণে এখন প্রচুর মানুষ এখন ঠিক কনফিউজ, তারা ঠিক বুঝতে পারছে না কি করবে, কাকে সাপোর্ট করবে। আমার মনে হয় যে এখন তারা নিজের বাঁচার জন্য অনেকে মনে করছে না, ঠিক আছে, পাকিস্তানকেই সাপোর্ট করি। তবে যারা মুক্তবুদ্ধির মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা ভারতের বিরুদ্ধে এই সরকার যাক সেটা চায় না। তারা চায় না জঙ্গি জিহাদি দেশে বাড়ুক আর দেশের ক্ষমতায় জঙ্গি জিহাদিরা থাকুক, এগুলো চায় না। তারা চায় নির্বাচন হোক, তারপর সুষ্ঠু রাজনীতিকরা ক্ষমতায় আসুক, দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আবার মানে এই দেশে ধর্মনিরপেক্ষতা আসুক, গণতন্ত্র আসুক, বাক স্বাধীনতা থাকুক, মত প্রকাশের অধিকার থাকুক, ভিন্ন মত থাকুক, এটা সুস্থ স্বাভাবিক মানুষেরা চায়। এই যে যাদের যে মুক্তমনাদের কথা বললেন, যারা দেখছেন শুনছেন যে কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেব, কেউ বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেব 2 দিনের মধ্যে, মানে কেউ বলছেন পরমাণু অস্ত্র হানবো, মানে এগুলো তো দেশের মধ্যেও লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। এরা জানে না, এদেরকে ওইভাবেই, এরা ভারত কি বাংলাদেশ কি এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। এরা একটা অন্ধ বোকার মতো একটা জাতীয়তাবাদে বিশ্বাস করাতে শিখিয়েছে কিছু লোক, তাই করছে। এরা যে মূর্খ অশিক্ষিত এটা তো ওদের কথা শুনলেই বোঝা যায় না। এই জায়গাতেই বুদ্ধিজীবীরা কবে এগোবেন, প্রতিবাদটা কবে শুনবো আমরা কিন্তু চাই এটা। এটাই খুব খারাপ লাগে। দেখুন, আমাকে দেশে যেতে দেবে না, আমি দেশের বাইরে আছি 30 বছর, তারপরও দেশের চিন্তায় আমার ঘুম নেই। কি হচ্ছে দেশে এগুলো দেখছি, কিভাবে জঙ্গি জিহাদিরা বাড়ছে দেখছি, এবং মানে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। কিন্তু যারা প্রগতিশীল বলে যাদের জানি, অনেকেই অবশ্য ইউনূস সরকার জেলে ভরে রেখেছে, অনেক সাংবাদিক আজকে জেলে, যারাই হাসিনার প্রশংসা করতেন বা হাসিনার কাছের লোক ছিলেন তারাই তো জেলে।
এখন যারা পালিয়েছে পালিয়েছে, আর বাকিরা মুখ বন্ধ করে আছে। আমি জানি অনেকেই মুখ বন্ধ করে আছে কারণ তারা ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও এত ভয় পেলে চলবে কেন, তাই না? আর আরো মানুষের কথা বলা উচিত, আরো মানুষের কথা বলা উচিত। তবে হিন্দুরা প্রতিবাদ করেছিল বলে কি করে তাদের যে মানুষ হিন্দুদের জাগিয়েছিল, এই 8 দফা দাবি চেয়েছিল, সেই নেতাকে আজকে জেলে ভরে রেখেছে। মানে যা কিছু হচ্ছে দেশে সব মানে মানবাধিকার বলতে কিচ্ছু নেই দেশটার মধ্যে। এখন বিশ্বাস করেন যে এইটারও আবার বদল হবে? না, ইলেকশন তো দিতেই হবে, তাতে যারা আসবে, যদি ফেয়ার ইলেকশন হয় জামাতি আসবে না আমার যতদূর ধারণা। আর যদি না হয়, যদি কারচুপি হয়, যদি অবৈধভাবে তারা ভোট নেয়, তাহলে জামাতিরা এলে বিপদ হবে। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, যদি আসে, অন্তত এই জঙ্গি জিহাদিদের হাত থেকে মুক্তি পাবে দেশ। এটা আশা করছি ইলেকশন তাড়াতাড়ি হোক, কারণ তারা যে সংস্কারের নামে যে বদল করছে, বিভিন্ন জায়গায় যে তারা সন্ত্রাসী, হিজবুত তাহরির, জঙ্গি গোষ্ঠীর লোক এবং জামাতের লোক বসাচ্ছে, মানে স্কুল কলেজ থেকে শুরু করে কোর্ট পর্যন্ত সব জায়গায় যে লোক প্রগতিশীল অথবা আওয়ামীপন্থী লোক সরিয়ে দিয়ে জামাতি লোক বসাচ্ছে, সেটা খুব উদ্বেগের কারণ। তবে এটাও মনে হয় যে বিএনপি বা আওয়ামী লীগ যারাই ক্ষমতায় আসুক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তারা আবার এদেরকে সরিয়ে এবার নিজেদের লোক বসাবে। এই তো হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই চাইবেন যে কোনো না কোনো সময় আপনার যে চিন্তা ভাবনাটা, যেটা আপনি চাইছেন আপনার দেশের মানুষের কাছ থেকে, তারা অন্তত সেই অনুযায়ী আবার একটা বদল আনবেন, অন্তত একটা এরকম মুক্ত চেতনার দেশ হবে যেখানে আপনি ফিরতে পারবেন। আশা করি। আমিও আশা করছি, দেখা যাক। আচ্ছা, আপনাকে অনেক নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।